বাগদার কুমোরখোলায় সেখানে বুথের বাইরে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে চা পান বিড়ির ব্যবস্থা করা হয়েছে। বিজেপিও করেছে, তৃণমূলও করেছে। ওই দেখুন, কুমোরখোলার 134 নম্বর বুথ, তার বাইরে ভোটারদের ভোট দিয়ে বেরোলে পান বিড়ি চায়ের ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, অভিযোগ উঠছে। যারা ভোট দিয়ে বেরোচ্ছেন তারা কি বলছেন? গেলাম, একটা পান দেবে, বিড়ি দেবে, খেয়ে চলে। কারা দেয় এটা? পার্টির থেকেই দেয়। কোন পার্টির থেকে? সব পার্টির থেকেই দেয়। এটা দেখা যাচ্ছে, গেলাম একটা জন কামাই দিলাম, এই তো স্বাভাবিক। ডাক দিল, আসো এই পান খাওয়া, বিড়ি খা, বাস দাও। কি দিচ্ছে এখান থেকে? পান বিড়ি কেন দিচ্ছে, কেন? এটা পূর্বপুরুষদের দেয়, খায়, আসা একটা সৌজন্যতা। সব পার্টিতে দেয়, যাচ্ছে আপনারা দেবে না, আমরা খেতে চলে যাবেন। সব পার্টিই দেয়, ভালোই তো। তো তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে ভোটারদের প্রভাবিত করার, তৃণমূল আর বিজেপি কর্মী যারা ওখানে রয়েছেন ওই ক্যাম্প থেকে চা পান বিড়ির ব্যবস্থা করছেন, তারা কি বলছেন একবার শুনি। ও প্রত্যেকেই খায়, ওইটা ওইভাবেই দেওয়া হয়। যার ভালো লাগছে সে আসে, চাচ্ছে যে দিন, ব্যাস ওই অবধি। না 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 না, ওসব কোনো প্রভাবিত নয়। ঝালমুড়ি, ঘুগনি ফুগনি ওই সমস্ত কোনো ব্যাপারই না আমাদের এখানে। যারা বয়স্ক তারা এটা যারা এগুলো খায়, তারা আসলে যে একটু পান দাও, চা ওরা তো দিচ্ছে। না না স্যার, এর মধ্যে কিছু নেই। এখানের লোক এগুলো ভালোবাসে, এখানে ভালোবাসে, এগুলো না হলেও হবে না। পান আছে, চা আছে, বিস্কুট আছে, প্রভাবিত করার কোনো ব্যাপার নেই। না। বিশ্বজিৎ দার সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ দা, বিভিন্ন রাজনৈতিক দল দেখা যায় তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসে, তো সেক্ষেত্রে কখনো এই অভিযোগ ওঠে না যে তারা ভোটারদের প্রভাবিত করছেন? অথচ যদি তারা বুথের বাইরে এইভাবে পান বিড়ি চায়ের ব্যবস্থা করেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে অভিযোগ উঠছে যে তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। মানে আমরা কি এই সংস্কৃতিতে ঢুকে গিয়েছি যে আমাদের এখন মনে হয় সবকিছুতেই প্রভাবিত করার চেষ্টা? সেটা তো অবশ্যই, কারণ দেখো দুটো দলই করছে, একদিকে শাসক দল আর একদিকে ভারতীয় জনতা পার্টি। দুজনেই এই যে আমার মনে হয় রাজ্যের যে হসপিটালিটি ম্যানেজমেন্ট, রাজনৈতিকভাবে আতিথেয়তা, অর্থাৎ এখানে কিন্তু এজেন্ডা তৈরি হচ্ছে না, যে বলছে না যে আপনি পান খেলেন বা এরকম কে কোথায় পান খাবে। একটা জিনিস ভাবতে হবে সূক্ষ্মভাবে, যে যারা ভোট দিতে আসছে তারা কোন শিবিরের পান খাচ্ছে, এ শিবিরের না ও শিবিরের। তাহলে আগে থেকে একটা চিহ্নিত করার প্রক্রিয়া তৈরি হবে। যদি এটা থেকে সরে গিয়ে বলি যে আমাদের যে রীতি রয়েছে নির্বাচন কমিশনের, যে কত ফুটের মধ্যে অর্থাৎ 200 মিটারের মধ্যে যদি তারা না থাকে, বাইরে গিয়ে এবং রাজনৈতিক নিরপেক্ষভাবে যদি এই আতিথেয়তা থাকে, এই হসপিটালিটি যদি থাকে, তাহলে সেখানে তো প্রশ্ন থাকার কথা নয়। কিন্তু এটা অনেক শ্রেয় হতো যে নির্বাচনের দিন এটা না করলে, কারণ এখন যদি কোনো ইস্যু না থাকে, একটা ইস্যু ক্রিয়েশন, কারণ একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে নির্বাচনে সকাল থেকে তেমন কোনো ইস্যু তৈরি হয়নি, একমাত্র তুমি দেখালে যে বাগদার ক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেটকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এবং তারা অভিযোগ করেছিল যে ছাপ্পা ভোট হচ্ছে এটা। এছাড়া কোনো অভিযোগ আসেনি। সমস্যাটা কোথায়, যে প্রথম দিকে যে কথা বলছিলাম, তুমি কি এখানে কোনো একটা ইস্যুকে বলতে পারবে যে বাই ইলেকশন হচ্ছে, এটা কোনো উপনির্বাচন হচ্ছে কোনো একটা ইস্যুকে মাথায় রেখে? কোন দল ইস্যুর কথা বলছে? মূলত কি হয়, শাসকরা বাই ইলেকশনে একটা প্রিভিলেজড জায়গায় থাকে, কিন্তু সেখানে বিরোধীরা নতুন নতুন ইস্যু ক্রিয়েট করে। তাহলে আজকে যে 4টে নির্বাচন হচ্ছে সেখানে তুমি কোনো একটা ইস্যু দেখাতে পারবে না, যেটা লোকসভার ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলেছিলাম, উত্তর থেকে দক্ষিণে যখন আসলো প্রত্যেক 7টা দফায় ইস্যু বারবার বদলে গেছে। একদম প্রথম দফায় যখন আমরা দেখেছি যে 100 দিনের কাজটা ইস্যু ছিল, কেন্দ্রীয় বঞ্চনা ছিল, পরে নতুন রাজ্য বা গোর্খাল্যান্ডের যে দাবি সেটা ছিল, যখন নিচের দিকে আসতে শুরু করলাম তখন আমরা দেখলাম সন্দেশখালী ইস্যু হলো। তারপরে এরকম ছবি কেন দেখছি? সত্যি তো কোনো ইস্যু নেই, কিন্তু এই যে ডিহি হলদহের যে ছবি আমরা দেখছি, এই ছবি কেন দেখতে হচ্ছে? এবং একটা জিনিস তুমি দেখো, এই ছবিতে রাজ্য পুলিশ এগিয়ে যাচ্ছে,
কিন্তু এখানে যদি কেন্দ্রীয় বাহিনী বা যদি পরবর্তীতে কিউআরটি একদম আমি সে কথা বলছিলাম, এই কিউআরটির এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের খুব খারাপ। কারণ লোকসভার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী প্রার্থীদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছে একটা জায়গায়, 2 ঘন্টা 3 ঘন্টা। কর্মীরা বলছে না তারা পৌঁছাতে পারছে না। তোমার চ্যানেলে এসে 3 ঘন্টা ছিলাম লাইভ, সেখানেও কিউআরটি 3 ঘন্টায় পৌঁছাতে পারেনি। সুতরাং এখানে তাদের দক্ষতা প্রয়োগ করছে, তারা কোথায় যাচ্ছে? এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষভাবে সদর্থক ভূমিকা না নেয়, তাহলে যারা ভোটার তাদের আস্থা নষ্ট হবে। এই যারা সুরক্ষা দেবে বলে বিভিন্ন সময় থেকে আমাদের রাজ্যে ভোটারদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে। ঠিকই তো। এবং এর পাশাপাশি বাগদার পাশাপাশি একটু রানাঘাটের ছবি দেখাই আপনাদের। রানাঘাটের ছবি, দেবগ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে গ্রামে ঢুকে বাড়ি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ, এবং পাল্টা আবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। আজ যখন ভোট চলছে কি অবস্থা সেখানে? অভিজিৎ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অভিজিৎ, অতনু, গতকাল রাত তার আগের দিন রাত থেকে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে এই রানাঘাট দক্ষিণের বিভিন্ন এলাকাতে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে হুমকি দিচ্ছে এবং বাড়ি ভাঙচুর করছে। যেমন আমরা গাংনাপুর এলাকায় যেখানে গেছিলাম, এই রানাঘাট দক্ষিণের গাংনাপুর এলাকার সেখানকার দেবগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মহিলা, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে তাদের বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ যে সেই গাংনাপুরের দেবগ্রাম পঞ্চায়েতের একের পর এক এলাকায় সেখানে নির্বিচারে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল। অভিজিৎ একবার শুনি, অভিজিৎ সঙ্গে থাকো, একবার শুনবো সেই অভিযোগ। আমার বাড়ির পেছনেই বসেছিলাম রাত্রেবেলায়, এবার রাত 9:30 তখন বাজে, তো এসে বলছে লেলিনকে, আমি লেলিন, বলছে যে আরো বিচ্ছিরি গালাগালি তো করছেই। এবার আমাকে তখন পেছন দিক থেকে এসে লাথি মারছে, কিল মারছে, আর এখানে ঠিক আছে বন্দুকটা জোরে মেরে থাকে না, তার সঙ্গে তো গালি আছে। কতগুলো যা মেরেছে আমি বলতে পারবো না কতগুলো মেরেছে, ঠিক আছে? এখানে লাথি কিল ঘুষি সবার মুখ বাঁধা, সবার মুখ বাঁধা মেরেছে। কিন্তু কারা মেরেছে, কি অভিযোগ করছেন অভিজিৎ? দেখো, বেশিরভাগ জায়গাতেই অতনু কেউই প্রায় নাম বলতে চাইছে না, তবে বেশ কিছু জায়গাতে তারা পরিষ্কার বলছেন যে 30 থেকে 40টা করে বাইক এসেছিল, বাইক বাহিনী, এবং তারা বেশিরভাগটাই বহিরাগত, এলাকার মানুষ নন। এবং সেই বহিরাগত যে বাইক বাহিনী তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, কারণ তাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে, যেমন ঘোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে লেলিন বালা বলে এক যুবকের মাথায় এবং পেটে আগ্নেয়াস্ত্র বা বন্দুক ঠেকিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন যে আজকে যদি ভোট দিতে বেরোয় তাহলে তার দেহ পাস্তায়। এবং গোটা দেবগ্রাম এলাকার অভিযোগ শুনবো, যিনি অভিযোগ করেছেন, সঙ্গে থাকো অভিযোগ। আমাদের বলেছে 10 তারিখে বাড়ি থেকে বেরোলে 11 তারিখে আমাদের লাশ ফেলে দেবে। আপনারা তো বাড়ি থেকে কি বেরোচ্ছেন? হ্যাঁ, আমরা বেরোবো। ভোট দেবেন? হ্যাঁ, ভোট দেব। কেন, মানে এরকম হুমকির পরেও তারপরে? হ্যাঁ, ভোট তো দেবই, ভোট দিয়ে আমরা প্রার্থীকে জিতাবো। আমরা যদি ভোট দেওয়ার আগে এত সহ্য করতে পারি, তাহলে ভোট দিয়ে এলিগের জন্য এরা ভোট দিতে যাচ্ছে, দেখছে না বাড়ি এসে অত্যাচার করছে, মারামারি করছে, পিটে যাচ্ছে, ভোটই দিতে যাচ্ছে না। এখন যাবে ভোট দিতে, রাত্রে এসে বাড়বে জম্বের বেরোনো অভিযোগ। এ তো অভিযোগ উঠছে। হ্যাঁ, একদমই। এবং দুষ্কৃতী কোনো রকম এই বিষয়ে তারা কিছু জানেন না, এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো বেশিরভাগটাই মন গড়া অভিযোগ। এবং যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেভাবে এইগুলো ঘটানো হচ্ছে যাতে এই উপনির্বাচনে মানুষ যাতে ভোট না দিতে পারে, তার জন্যই এই পরিকল্পিতভাবে তৃণমূলের পক্ষ থেকে এরকম হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে উপনির্বাচন মানে সরকার বদলের নয়, সুতরাং স্থানীয় ইস্যুতেই ভোট হচ্ছে এবং সেখানে বিজেপি প্রার্থী এবং যে অভিযোগ উঠছে কিভাবে দেখছেন আপনি? বলছেন এরা শুনুন, এই ধরনের অনেক স্থানীয় মানুষকে আমরা দেখেছিলাম যারা বলছিল যে সন্দেশখালীতে এত নারী নির্যাতন হয়েছে, যৌন নির্যাতন। গঙ্গাধর কয়ালের ভিডিও দিয়ে দেখা গেল যে সেগুলো পুরো পরিকল্পিত বিজেপির চিত্রনাট্য। মহিলাদের 2000 টাকা করে অভিযোগ করে, ইংরেজি পড়তে না জানা গরিব মা বোনেদেরকে ইংরেজিতে চিঠি লিখে জোর করে সই করিয়ে জমা দেওয়া হয়েছিল। সুতরাং এই সমস্ত সাজানো চিত্রনাট্য, পরিকল্পিত চিত্রনাট্য দেখতে দেখতে বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এতে কোনো চিড়ে ভিজবে না।
তলা থেকে মাটি সরে গেছে, প্রত্যেকটা সমস্ত জায়গায় তারা বুথে এজেন্ট দিতে পারেনি, প্রচার করতে পারেনি, বাইরে থেকে এজেন্সি দিয়ে পোস্টার ব্যানার লাগিয়ে গেছে। তারা 13 তারিখে কি ফল হবে বুঝতে পেরে আগাম এইসব চিত্রনাট্য করে এই সমস্ত সংস্থার নাটক করছে, এতে কিছু যাবে আসবে। শান্ত, আমরা একটা ব্রেকিং নিউজ দিল্লি থেকে আসছে, একটা ব্রেকিং নিউজ আপনাদের শোনাবো। দিল্লি থেকে সুপ্রিম কোর্ট থেকে ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টে গৃহীত রাজ্যের মামলা। রাজ্যের অনুমতি ছাড়াই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে মামলা, অর্থাৎ রাজ্যের সাংবিধানিক অধিকার খর্বের অভিযোগ। রাজ্যের মামলা গ্রহণযোগ্য বলে জানালো সর্বোচ্চ আদালত। কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে জানবো। মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অতনু দেখো, এই মুহূর্তের সব থেকে বড় খবর যে রাজ্যের তরফ থেকে যে দাবি জানানো হয়েছিল, অর্থাৎ রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব করে রাজ্যের আপত্তি সত্ত্বেও সিবিআই এনকোয়ারি চালানো হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের সাংবিধানিক অধিকার কোথাও খর্ব করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ তারা যে রায় দিয়েছে যে রাজ্যের যে দাবি, সেই দাবির গ্রহণযোগ্যতা আছে এবং সেই দাবি শুনে তারা শুনানি শুরু, অর্থাৎ রাজ্যের আর্জি মেনে শুনানি শুরু হবে এবং সেই শুনানি শুরু হবে সেপ্টেম্বরে। মনে রাখতে হবে, বিরোধীদের তরফ থেকে বারবার এই অভিযোগ উঠেছে যে সিবিআই এবং ইডি সহ কেন্দ্রীয় এজেন্সিদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। এবং রাজ্যের তরফ থেকে 2018 সালের 16ই নভেম্বর বিধানসভায় প্রস্তাব পাশ করে সিবিআই কে দেওয়া আগাম অনুমতি ফিরিয়ে নেওয়া হয়েছিল। এই অনুমতি কখন দরকার হয়? ডিএসপি অ্যাক্টের 6 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের অনুমতি একান্ত প্রয়োজন যখন সিবিআই বা কোনো কেন্দ্রীয় এজেন্সি, বিশেষত সিবিআই, তারা রাজ্যে ঢুকে তারা তদন্ত শুরু করবে। ফলে সেই 6 নম্বর ধারা থেকে অনুমতি সরিয়ে নেওয়ার পরও কিন্তু সিবিআই তাদের তদন্ত জারি রাখে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হয় এবং সেই সর্বোচ্চ আদালতে রাজ্যের তরফ থেকে তাদের আবেদন ছিল যে রাজ্য যখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া মানে রাজ্যের সাংবিধানিক অধিকারকে খর্ব করা। সেখানে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল এবং সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই কিন্তু মামলা করেছিল রাজ্য। এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের বক্তব্য ছিল সিবিআই একটি স্বাধীন সংস্থা, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা গ্রহণযোগ্যই হওয়া উচিত। কিন্তু কেন্দ্রের এই যুক্তি সুপ্রিম কোর্ট মানলো না, এই যুক্তি সুপ্রিম কোর্ট মানলো না এবং সুপ্রিম কোর্ট রাজ্যের মামলা গ্রহণযোগ্য বলেই জানালো। ধন্যবাদ মৈত্রেয়ী। শান্তনুদা, আপনার রিয়াকশন নেব। এটা একটা গণতন্ত্রের জয়, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর জয়। আমরা দেখেছি 1963 সালে তৈরি হওয়া সিবিআই আজকে শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠন হিসেবে বিরোধী রাজনৈতিক দল এবং বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতে বিজেপির রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবহৃত হতো। আজ থেকে বেশ কয়েক বছর আগে তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ আমাদের রাজ্য সহ 10টা রাজ্য তারা যে জেনারেল কনসেন্ট, সেই জেনারেল কনসেন্ট ইতিমধ্যে উইথড্র করেছিল, অর্থাৎ সাধারণ সম্মতি। কিন্তু তারপরেও গায়ের জোরে বিভিন্ন কেসে সিবিআই রেজিস্টার করছিল, সিবিআই তদন্ত করছিল। তাই আমরা বলেছিলাম জেনারেল কনসেন্ট রিভোক করার পরেও কিভাবে গায়ের জোরে রাজ্যের ক্ষমতাকে খর্ব করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুড়া আঙুল দেখিয়ে কিভাবে এইটা করতে পারে। সেই জায়গায় আমাদের রায়কে, আমাদের মতামতকে যে মান্যতা দিয়ে আমাদের কেসকে যে গ্রহণ করা হয়েছে, সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটা শুধু বাংলার নয়, এটা দেশের সংবিধানের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে অধিকার এবং প্রত্যেকটা রাজ্যের যে ইন্ডিভিজুয়াল রাইট, সেই অধিকারের জয়। অঙ্কন, তৃণমূল কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে যে কোনো তদন্তকে আটকাতে যে মরিয়া প্রচেষ্টা চালাবে এটা তো স্বাভাবিক ব্যাপার। তৃণমূল কংগ্রেস এখানেও তাই করেছে। আমার আপনার ট্যাক্সের টাকায় মামলা করেছে যেন সিবিআই তদন্ত না হয়। কিছুদিন আগে এরকমই আমরা দেখেছিলাম যখন শাহজাহানকে বাঁচাতে সিবিআই তদন্তের বিরুদ্ধে গেছিল এই সন্দেশখালী নিয়ে। সুপ্রিম কোর্ট মনে করছে এই মামলার যৌক্তিকতা। হ্যাঁ, আমি তো ওটাই বলছি। সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন মামলাটা গ্রহণ হয়েছিল রাজ্যের পক্ষ থেকে সিবিআই তদন্তের বিরুদ্ধে, যে না সিবিআই তদন্ত করা উচিত নয়, তখন মামলা গ্রহণ হওয়ার সাথে সাথে বলেছিল এই তো তার মানে সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল, কিচ্ছু হলো না, সিবিআই তদন্ত শেষ হয়ে যাবে। তারপর সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পর বললো যে না, আমাদের মনে হয় বিচার ব্যবস্থার একটা অংশ বিক্রি হয়ে গেছে, একটা অংশ সমঝোতা করে নিয়েছে। এখানেও দেখবেন যখন রায় আসবে
এখন তো মামলাটা গ্রহণ হয়েছে, বিচারপতি মামলা শুনবেন, তারপর রায় দেবেন, তখন দেখবেন আবার সুর বদলে গেছে, তখন আবার সেই এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে অনাস্থা, বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরকার তো আক্রমণ। বলেছিল যে এই মামলার গ্রহণযোগ্যতার কোনো যৌক্তিকতাই নেই, তার কারণ স্বশাসিত সংস্থা সিবিআই। হ্যাঁ। তো সেটা তো মানলো না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো মনে করলো যে যেটা হয়েছে সেখানে কোথাও যেন রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে, আরে তাহলে বাবা, মামলা হোক। মামলা শুনতে গ্রহণ করেছে, শুনবেন পুরোটা, যে আদৌ সেখানে কতটা কি সংবিধান যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙেছে কিনা। মামলা গ্রহণ করার অর্থ মামলার রায় নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। মামলার রায়দানের সময় দেখবেন, তারপর সেটার পর আমরা বিশ্লেষণ করতে পারবো। ঠিক ঠিক বিষয়টা খুব সংক্ষেপে আপনার reaction। 1951 সালে কনস্টিটিউশন যখন স্বীকৃত হয় বা কার্যকারী হয়, তারপর থেকে ভারতবর্ষের যে ঐতিহ্য, ফেডারাল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় গঠন, এই যুক্তরাষ্ট্রীয় গঠনে বিভিন্ন সময় আঘাত এনেছে কেন্দ্রীয় এজেন্সিগুলো, কারণ তাদের একটা অদৃশ্য নিয়ন্ত্রণ আছে কংগ্রেস জামানা থেকে বিজেপি জামানায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি। সুতরাং এই যে পলিটিসাইজেশন অফ সেন্ট্রাল এজেন্সি, তার মান্যতা পেল এই মামলাটা যখন গ্রহণ করলো। এবং সত্যি কথা বলতে গিয়ে সংবিধানের যে গুরুত্ব আছে, যেটা একটা সময় আমরা আশঙ্কায় ছিলাম যে সংবিধান ভারতবর্ষে হয়তো তার যে ঐতিহ্য ধরে রাখতে পারবে না, সুপ্রিম কোর্ট সেটাকে আরো একবার মনে করালো যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তা কোনো রাজনৈতিক দল বা কারোর কাছে মাথা বিকায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টে রাজ্যের স্বস্তি, তার কারণ সিবিআই এই যে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত তা চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল রাজ্যের তরফে, সেই মামলার গুরুত্ব রয়েছে, সেই মামলার শুনানি হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এখানে কেন্দ্রের কোনো আপত্তি টিকলো না। এই খবরের পাশাপাশি ভোটের খবর থাকবে, বিরতির পর সঙ্গে থাকুন।